চলছে। জুলাই সনদ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, যে সনদে অনেকগুলো দল সিগনেচার করেছে, কিন্তু আপনারা বিপ্লব পরবর্তী যে এনসিপি তৈরি করেছেন রাজনৈতিক, কারণ 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের প্রত্যেকটা যে সিস্টেম করাপ্টেড হয়ে গিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল, শেষ করার চেষ্টা করা হয়েছিল, সেই সিস্টেমগুলোর সংস্কার প্রয়োজন। প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের জায়গা থেকে অংশগ্রহণ করেছে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে। যেই সংস্কারগুলো একত্রিত করা হয়েছে, আমরা এখন চাই সেটা যদি প্রত্যাশা অনুযায়ী ওই সংস্কার সবগুলো নাও আসে, যতগুলো এসেছে সেগুলোর আইনি ভিত্তি দরকার, সেগুলো বাস্তবায়নের নিশ্চয়তা দরকার। এখন পর্যন্ত এনসিপি ঐক্যমত্য কমিশন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থেকে সেটা পায়নি বলেই স্বাক্ষর করেনি, এবং এনসিপি তাদের জন্য এটাই সবচেয়ে বড় কমিটমেন্ট যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার জায়গা নিয়ে কেউ যদি কাগজে খেলাধুলা করে, কেউ যদি তাদের জায়গা থেকে শুধুমাত্র হয় না, অভ্যুত্থানে কোনো নিয়ম মেনে হয় না। অভ্যুত্থানের পর আপনারা কি নিয়ম মানতে গেলেন, যেটা মানতে গিয়ে অভ্যুত্থান, যেমন আমার গত পর্বে ফরহাদ মজহার এসেছিলেন, তিনি বললেন যে অভ্যুত্থানের পর আরেকটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেটি কাগজ কলমে সাংবিধানিক। 72-এর যে সংবিধান, সেটা মেনে নিয়েই আপনারা পরবর্তীতে রাষ্ট্র চালাচ্ছেন বা যাদেরকে নিয়ে এসেছেন রাষ্ট্র পরিচালনার জন্য। এটা কি এক ধরনের বুদ্ধিবৃত্তিক ব্যর্থতা ছিল? 1971-এর পরে এই 24-এর অভ্যুত্থানের মতো যে গুরুত্বপূর্ণ ঘটনা, এটা কিন্তু এর আগে কখনো ঘটে নাই। বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে এই ঘটনার পরবর্তী সময়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কখনো যায়নি। ধরেন শুধু ফরহাদ মজহার ভাই না, ওনাদের জায়গা থেকে আরও যারা তাদের জায়গায় বিভিন্ন ধরনের মতামত দিয়েছিলেন, আপনি দেখবেন আজকে থেকে 1 বছর আগের মতামতের সাথে এখনকার মতামতের অনেক জায়গায় ভিন্নতা আছে, কারণ পরিবেশ পরিস্থিতি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। 5ই আগস্ট সকালবেলায়ও বাংলাদেশের অধিকাংশ মানুষ, হয়তো 99% মানুষই ভাবে নাই যে শেখ হাসিনা এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ঘটে গিয়েছে, শেখ হাসিনার পতন হয়েছে, এবং এর পরবর্তী সময়ের যে প্রত্যেকটা সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তগুলো নিতে হয়েছে একদম তাদের মানে প্রত্যেকের জায়গা থেকে একদম। এই সিদ্ধান্তগুলো পূর্বে কারো এইভাবে নিতে হয় নাই, এবং ওই সময়টা ছিল একটা সংকটপূর্ণ সময়। মানে আমাদের যারা অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় যারা ছিল, ধরেন নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, মাহফুজ আলম বলেন, বা আরও যারা ছিল আপনার যাদেরকে চেনেন, তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলেছিল জাতীয় সরকারের জন্য, যেটা আরও স্থিতিশীল হতো, হয়তো বা আমাদের যে আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার আরও কাছাকাছি নিয়ে যেতে পারতো। রাজনৈতিক দলগুলোর সায় মিলেনি, বিএনপি তাদের জায়গা থেকে একমত হয়নি। সো তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা হিসেবে এসেছেন, আপনি দেখবেন তারা কিন্তু শুধুমাত্র এই অভ্যুত্থানের নেতৃত্বের পছন্দ অনুযায়ী উপদেষ্টা এসেছেন এমন না। এখানে বিএনপি বলেন, জামায়াত ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বলেন সহ আরও যারা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সিভিল সোসাইটি বলেন, তাদের প্রত্যেকের মতামত ছিল। এমনকি রাজনৈতিক দলগুলো ওই যে নামের তালিকা ছিল, কোনো একটি নামের বিপক্ষে যদি তাদের স্ট্রং বিরোধিতা ছিল, একটা রাজনৈতিক দলের স্ট্রং বিরোধিতার কারণে ওই নাম বাদ হয়ে গিয়েছে। আজকে যারা এখানে উপদেষ্টা হিসেবে আছেন, সকলের সম্মতিতেই তারা এসেছেন, এবং এই দায়বদ্ধতাটা সকল রাজনৈতিক দলের নিতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আমাদের যারা মাননীয় উপদেষ্টারা রয়েছেন, তারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যেই চরিত্রটা ধারণ করে তাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার কথা, তারা এটা এখন পর্যন্ত সেভাবে ধারণ করতে পারেননি। গতানুগতিক একজন মন্ত্রী এসে যেভাবে রেগুলার অফিস করে তাদের জায়গা থেকে কাজগুলো করে যান, তারা হয়তো একটা স্থিতিশীল পরিবেশে তুলনামূলক করেন, তাদের অস্থিতিশীল পরিবেশে একটা ফাইট করতে হচ্ছে। এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবার এই জায়গায় একটা অনেক বড় দায় আছে। রাজনৈতিক দল বলি, অভ্যুত্থানের নেতৃত্ব বলি, বাংলাদেশের সাধারণ মানুষ বলি, আমরা সবাই মিলে ব্যক্তিগত জায়গা থেকে, দলীয় জায়গা থেকে, প্রাতিষ্ঠানিক জায়গা থেকে অনেক পিছুটান নিজেরা তৈরি করেছি, যার কারণে বাংলাদেশ কাঙ্ক্ষিত যেই জায়গায় যাওয়া দরকার ছিল, সেই জায়গা অন্তত এই 1 বছর পরে আমরা দেখতে পাচ্ছি না। আপনার কথার রেশ ধরেই জিজ্ঞেস করতে চাই, আপনারা যে প্রতি বিপ্লবের ভয় যেটা আপনাদের মধ্যে ছিল, বা ভারতীয় সেনাবাহিনীর আগ্রাসন বা এরকম যেই বিষয়গুলোই আপনি উল্লেখ করছেন, সেই ভয়ের কারণেই কি আপনারা একটা আমজনতার বিপ্লবকে শেষ পর্যন্ত ক্যান্টনমেন্টে বসে সিদ্ধান্ত নিতে হলো যে পরবর্তী রাষ্ট্র কাঠামো কিভাবে চলবে? এতদিন পরে মনে হয় কি না যে ক্যান্টনমেন্টে বসে এই সিদ্ধান্ত নেওয়াটা ভুল ছিল? না, ক্যান্টনমেন্টে বসে তো কোনো সিদ্ধান্ত হয়নি। কোন সিদ্ধান্ত ক্যান্টনমেন্টে বসে হয়েছে? এই যে পরবর্তী যখন সেনাপ্রধান ঘোষণা দিলেন আগামী 3 দিন
যেরকম চলছে চলবে, তারপরে আমরা 3 দিন পরে সিদ্ধান্ত নিব বা ঘোষণা দিব আগামী বাংলাদেশ কারা চালাবে 5 থেকে 8, এই 3 দিন তো খুবই নাজুক না, না, পরিস্থিতি ছিল। কোনো সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে আসে নাই। এবং আপনি দেখে থাকবেন 5ই অগস্টে যখন আমরা প্রথম বসে একটা প্রেস ব্রিফিং করি, ওই জায়গায় আমরা স্পষ্ট করে ঘোষণা দিয়েছিলাম যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে সেটা বাংলাদেশের ছাত্র জনতা নির্ধারণ করবে, এবং আগামীর বাংলাদেশে কারা সরকার গঠন করবে, সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা এই ছাত্র জনতা তাদের জায়গা থেকে তাদের ঐক্যমত্যের ভিত্তিতে এটা নির্ধারণ করবে। এখানে সেনাবাহিনী শুধুমাত্র তাদের যতটুকু দায়িত্ব পরিধি, নিরাপত্তা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, ওই জায়গায় তারা দায়িত্বের কাঠামোর মধ্যে দিয়ে থাকবে। এই জায়গায় আমরা আমাদের জায়গা থেকে মনে হয়েছে অনেক প্রতিষ্ঠান তাদের জায়গা থেকে নিজের যে বলবো যে আধিপত্য বিস্তার করার চেষ্টা, সেই চেষ্টা করেছিল, কিন্তু সিদ্ধান্ত হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে থেকে, যারা ছাত্র জনতা ছিল, বিভিন্ন রাজনৈতিক দল ছিল তাদের মধ্য থেকে। কিন্তু একদম শুরু থেকে আমার কাছে মনে হয় 8ই অগস্ট থেকেই আমাদের এই যে ধরেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ, এটা তো বঙ্গভবনে হওয়ার কথা। ঠিক আছে, আজকে থেকে আগামী 3 বছর যারা বেস্ট পসিবল দেশটাকে এগিয়ে নিতে পারে, সংস্কার করতে পারে, তারা তাদের জায়গা থেকে দেশটা চালাক, আমরা সহযোগিতা করি না, এরকম দেখতে পাই নাই। বরং রাজনৈতিক দলগুলো এটা চিন্তা করেছে কত দ্রুত, মাঠ তো খালি, কত দ্রুত আমরা আমাদের জায়গা থেকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে পারি এবং ক্ষমতাটা দখল করতে পারি, এই চিন্তা ছিল। সামগ্রিকভাবে এই ব্যর্থতার দায় আমাদের সবারই ভাগাভাগি করতে হবে। ধরুন শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে, 72-এর সংবিধান থাকলো, রাষ্ট্রপতির কাছে শপথ হলো, তাহলে এখন আবার জুলাইয়ের সনদের যে আইনি ভিত্তি, কে কার ভিত্তি দিবে? হ্যাঁ, আসলেই মানে 5ই অগস্টের পরে, 5ই অগস্ট এত বড় একটা অভ্যুত্থান হলো, যেই অভ্যুত্থানে শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলা হলো, পতন ঘটলো, শেখ হাসিনার ফ্যাসিস্ট কাঠামোর পতন ঘটানো হলো। কিন্তু এরপরে ওই শেখ হাসিনা যেই সংবিধানকে ধারণ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠেছে, যেই সংবিধান 71-এর পরবর্তী সময়ে একটার পর একটা রক্তক্ষয়ী ঘটনার সৃষ্টি করেছে, আমরা আবার সেই সংবিধানকে আঁকড়ে ধরে চলা শুরু করলাম। এটা আমাদের অনেক বড় একটা ভুল আমাদের জায়গা থেকে, আমাদের সবার। এবং যারা আমাদের এখানে রাজনৈতিক অঙ্গনে মুরব্বী যদি বলি, সিনিয়র যারা বলি, অভিজ্ঞ যারা বলি, তারাও তো এই জায়গায় যে এই সংশোধনটা করে আমাদের এই পথে হাঁটতে হবে, এই কথা না বলে সবাই রাজনৈতিক স্বার্থের দিকে কথা বলেছে। এবং এটা খুবই আফসোসের একটা বিষয় যে আজকে আমরা যদি আমাদের জায়গা থেকে দেখি, তাহলে কিন্তু গতানুগতিক ওই সংবিধান অনুযায়ী আমরা যদি এই জুলাই সনদের আইনি ভিত্তির যে স্বাক্ষরের কথা বলি বা এই আইনি ভিত্তিটা পাওয়ার কথা বলি, এটা কিন্তু তাহলে রাষ্ট্রপতির মাধ্যমে আসার কথা। দেশের অভ্যুত্থানের নেতৃত্ব হিসাবে, প্রতিনিধি হিসাবে, জনগণের আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে এই অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে স্বাক্ষর করতে হবে। ওই জায়গাটিতেও আমাদের আরেকটি দ্বিমত রয়েছে। আমরা মনে করি যে জানায় হোক অজানায় হোক, অভিজ্ঞতার ঘাটতির কারণে হোক কিংবা এই সিচুয়েশনগুলো পূর্বে ফেস না করার কারণে হোক, যে ভুলগুলো আমরা আগে করেছি, আমরা যে কোনো কিছুর বিনিময়ে যতই ত্যাগ করতে হোক না কেন আগামীতে এই ভুল করতে চাই না।